ইতিহাসে জানে তো কিছু নাম শুধু একজন ব্যক্তির পরিচয়ে আটকে থাকে না, তারা হয়ে ওঠে গোটা একটা বিপ্লবের প্রতীক। আচ্ছা, বাংলাদেশের জন্য চে গুয়েভারার মতো সেই মুখটা কি? শরীফ ওসমান হাদির। ভাবুন তো, মাত্র ৩২ বছর বয়সের এক তরুণের মৃত্যু কিভাবে একটা ছোট্ট স্ফোরিঙ্গ থেকে দেশজুড়ে দাবানল হয়ে ছড়িয়ে পড়তে পারে। চলুন আজ সেই গল্পটাই জানা যাক। এই কথাগুলো কিন্তু আর কারও নয়, স্বয়ং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের। তিনি শরীফ ওসমান হাদির জানাজার দৃশ্যটা বর্ণনা করছিলেন, যেখানে একজন তরুণ নেতাকে বিদায় জানাতে লিটারালি মানুষের স্রোত নেমেছিল রাস্তায়। তার প্রভাব ঠিক কতটা গভীর ছিল তা বোঝার জন্য এই একটা কথাই তো যথেষ্ট, তাই না? হাদির মৃত্যুর খবরটা ছড়ানোর সাথে সাথেই পুরো বাংলাদেশ যেন বারুদের মতো জ্বলে উঠল। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যেকটা প্রান্তে লাখ লাখ মানুষ নেমে আসে রাস্তায়। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, আর ক্ষুব্ধ জনতা পুরনো শাসনের প্রতীক হয়ে ওঠা মিডিয়া অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়। সবখানে তখন একটাই আওয়াজ, হাদির বিচার চাই। তো প্রশ্নটা এখানেই, কে ছিলেন এই শরীফ ওসমান হাদি? কেন তার মৃত্যুতে এতটা তীব্র প্রতিক্রিয়া হলো? এই সব কিছুর পেছনের মানুষটাকে বুঝতে হলে আমাদের আরেকটু গভীরে যেতে হবে। চলুন সেই উত্তরটাই খোঁজা যাক। সবার আগে আমাদের শরীফ ওসমান হাদির পরিচয়টা জানতে হবে। আর তার পরিচয়টা কিন্তু একমাত্রিক ছিল না। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, এর চেয়েও অনেক বেশি কিছু ছিলেন। এই স্লাইডটা দেখুন। হাদির চরিত্রের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা এখানেই। তার যেন দুটো সত্তা। একদিকে তিনি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা, একজন আপোষহীন বিপ্লবী। আবার অন্যদিকে সীমান্ত শরীফ ছদ্মনামে তিনি একজন কবি, যার কলম দিয়ে ঝরে পড়ত প্রেম, দ্রোহ আর বিপ্লবের কবিতা। তার লেখা লাভায় লাল শাক পুবের আকাশ বইটা তার সেই কবি মনেরই একটা অসাধারণ দলিল। তার একজন খুব কাছের সহকর্মী নাজমুল হুদা আজাদ তাকে নিয়ে ঠিক এভাবেই লিখেছেন। এই একটা কথাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তার আশেপাশের মানুষ তাকে কতটা খাঁটি আর আদর্শবান একজন নেতা হিসেবে দেখত। তার এই সততাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। দেখুন, হাদি কিন্তু শুধু বিপ্লব করেই থেমে যাননি। না, তিনি ভবিষ্যতের একটা পথও দেখাতে চেয়েছিলেন, আর সেজন্যই বিপ্লবের পরপরই তিনি গড়লেন ইনকিলাব মঞ্চ। এর কাজটা কি ছিল? সহজ কথায় রাষ্ট্রকে ভেতর থেকে ঠিক করা, আর যে কোনো ধরনের সাংস্কৃতিক বা রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানো। মানে বোঝাই যাচ্ছে, ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তার একটা পরিষ্কার ভিশন ছিল। আচ্ছা, হাদিকে যদি আসলেই বুঝতে হয় তাহলে আমাদের সেই সময়টাকে বুঝতে হবে যে সময়টা তাকে তৈরি করেছে, মানে জুলাই বিপ্লবের সেই উত্তাল সময়টা। খুব সংক্ষেপে যদি বলি, ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্রদের ডাকে যে আন্দোলন শুরু হয়, সেটা খুব তাড়াতাড়ি একটা গণ অভ্যুত্থানের চেহারা নেয়, আর তার ফলেই পতন হয় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। এই যে ঐতিহাসিক একটা পট পরিবর্তন, এর অন্যতম একজন চালিকা শক্তি ছিলেন শরীফ ওসমান হাদি। ঘটনাগুলো ঘটেছিল অবিশ্বাস্য দ্রুতগতিতে। ভাবুন, ৩ আগস্ট অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হল। ৪ তারিখেই রাস্তাঘাট সহিংস হয়ে উঠল, আর তার ঠিক পরের দিন ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেন। এরপরই ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হল। এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান, এর পেছনে কিন্তু ছিল বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ, কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ, লাগামহীন দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, আর তার সাথে প্রতিবেশী ভারতের আধিপত্যবাদী নীতি। এই সবকিছু মিলেই মানুষকে রাস্তায় নামিয়েছিল। আর শরীফ ওসমান হাদির রাজনীতিটা কিন্তু এই শেষ পয়েন্টটাকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি সোচ্চার ছিল। এখন আমরা হাদির জীবনের সেই সবচেয়ে করুণ অধ্যায়টায় যাব, যে ঘটনাটা তাকে একজন নেতা থেকে অমর এক শহীদে পরিণত করেছে। ঘটনাটা ছিল খুবই মর্মান্তিক। ঢাকায় হাদির মাথায় সরাসরি গুলি করা হয়। বিভিন্ন সূত্র দাবি করে হামলাকারী পুরনো ক্ষমতাসীন দলের সাথে যুক্ত ছিল এবং হামলার পরেই সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যায়। এরপর কয়েকদিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে সিঙ্গাপুরের একটা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুটা সারা দেশে প্রতিবাদের আগুনে ঘি ঢালার মতো কাজ করে। মাত্র ৩২, ভাবা যায়? এই বয়সেই তিনি একটা দেশের রাজনীতির অন্যতম প্রধান এক চরিত্রে পরিণত হয়েছিলেন। তার এই অকালে চলে যাওয়াটা বিপ্লবের জন্য যে কত বড় একটা শূন্যতা তৈরি করেছিল তা হয়তো বলার অপেক্ষা রাখে না। হাদির মৃত্যুটা আসলে শুধু একটা জীবনের শেষ ছিল না, এটা ছিল একটা নতুন রাজনৈতিক অধ্যায়ের শুরু। চলুন দেখি তার এই আত্মত্যাগ ঠিক কী ধরনের উত্তরাধিকার রেখে গেছে। মৃত্যুর পর শরীফ ওসমান হাদি আর কোনো ব্যক্তি নন, তিনি হয়ে উঠেছেন একটা আদর্শ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা আর যে কোনো বিদেশি আধিপত্যের বিরুদ্ধে লড়ার একটা জীবন্ত প্রতীক। তার নামটাই এখন বিপ্লবের আরেকটা নাম হয়ে গেছে।
তার নামটা যে কতটা দ্রুত আর গভীরভাবে মানুষের মনে গেঁথে গিয়েছিল তার প্রমাণ হল এই স্লাইডটা। মৃত্যুর সাথে সাথেই আন্দোলনকারীরা ঢাকার ঐতিহাসিক সব জায়গার নাম বদলে দিতে শুরু করে। ঢাকা ইউনিভার্সিটির বঙ্গবন্ধু হলের নাম হয়ে যায় শহীদ ওসমান হাদি হল, আর কত গণ আন্দোলনের সাক্ষী শাহবাগ চত্বরের নতুন নাম হয় শহীদ হাদি চত্বর। হাদির মৃত্যুর পর ভারতবিরোধী মনোভাবটা যে কতটা তীব্র হয়ে উঠেছিল তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ হল জুলাই বিপ্লবের আরেক নেতা হাসনাত আবদুল্লার এই ফেসবুক পোস্টটি। হাদির হত্যাকারী ভারতে আশ্রয় পেয়েছে এই বিশ্বাস থেকে যে ক্ষোভ তৈরি হয় তা দুই দেশের সম্পর্কে একটা গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছিল। শরীফ ওসমান হাদির জীবন আর মৃত্যু দুটোই বাংলাদেশের ইতিহাসে একটা গভীর দাগ কেটে গেছে। তার শাহাদাত যে তীব্র আবেগ, ক্ষোভ আর জাগরণ তৈরি করেছে সেটা নিঃসন্দেহে দেশটির ভবিষ্যতের পথকে প্রভাবিত করবে। কিন্তু সেই পথটা ঠিক কেমন হবে, এই প্রশ্নটাই হয়তো আজ বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরছে।